বাংলাদেশের মানুষের কাছে আবেগ বলো, রাগ বলো, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা বলো, চরম বাস্তবতায় পেট্রোলিয়াম ডিজেল যেমন দরকার, নিরাপত্তা দরকার, ব্যবসা বাণিজ্য দরকার, পর্যটন ভিসা দরকার, ব্যবসায়িক ভিসা দরকার, মেডিকেল ভিসা দরকার, এগুলো বাস্তবতা। কিন্তু মানুষের কোথাও হৃদয়ে একটা ক্ষোভ, রাগ, বিদ্বেষ তো অবশ্যই আছে, যে কারণে আমরা 2024-এর 5ই আগস্ট দেখেছিলাম। কিন্তু তোমার আবেগ, তোমার সেন্টিমেন্ট, তোমার চাহিদাকে যদি আমি সম্মান না করি, সেটা নিয়ে আমি আলোকপাত না করি, তাহলে তো তোমাকে অবহেলা করা। তো এটাও একটা কিন্তু সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার একটা বাস্তবতা। যাকে ফেরত চাইছে তার সে দেশের অবস্থানগত সিচুয়েশনটা কোন পথে ক্যারি আউট হচ্ছে সেটা তো অবশ্যই নজর রাখতে হবে। যাকে নিয়ে আলোচনা, তার এদেশের অবস্থানগত পরিবেশটা কতটা সমর্থনযোগ্য, গ্রহণযোগ্য আইনগত কূটনীতিতে, পররাষ্ট্রনীতিতে, এবং সে তার দেশে কতটা আইনগতভাবে সিদ্ধ বা নিষিদ্ধ। তো এটা তো আলোচনার বিষয় এবং এটা পরখ করার বিষয়। আওয়ামী লীগ একটি অংশ দুদেশের সম্পর্কের ক্ষেত্রে, সেটিকে নিয়ে বিশাল বা ব্যাপ্তিময় আলোচনার দরকার নেই। আইন আইনের মতন চলবে, আর কূটনৈতিক সম্পর্ক সম্পর্কের মতন চলবে। তাদের কোনো প্রয়োজনীয় জিনিস যদি দরকার হয় ভারত সরকার তো দেবেই। সেখানে জামাত, বিএনপি, আওয়ামী লীগ বিশেষ কথা নয়, প্রতিবেশী দেশ চাইছে, প্রতিবেশী নাগরিক চাইছে, একদম এইভাবে ভাবতে হবে। শেখ হাসিনাকে কি ফিরিয়ে দিচ্ছে ভারত? নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে কি আলোচনা শুরু হয়ে গিয়েছে? ভারতে থাকা আর বেশি দিন সম্ভব নয় বাংলাদেশের পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী। সম্প্রতি ভারত সফর সেরে যাওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এক বিবৃতি ঘিরে এমনই হাজারো প্রশ্ন সামনে আসছে। আর এই সামগ্রিক প্রেক্ষিতে নয়াদিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করলেন আওয়ামী লীগের সভানেত্রীর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ। বুঝিয়ে দিলেন ভারত বা নয়াদিল্লি এ প্রসঙ্গে কতটা সক্রিয় এবং কিভাবে ইতিবাচক পদক্ষেপ নিয়ে তারা চিন্তা ভাবনা করছে। বিদেশ মন্ত্রকের ভাবমূর্তি, বিদেশ মন্ত্রকের চিন্তাধারা, বিদেশ মন্ত্রকের নীতি বাংলাদেশ প্রসঙ্গে যে পাল্টাচ্ছে সেটাও তিনি বুঝিয়ে দিলেন, সেটাও তিনি বললেন। আর বললেন পুরো সামগ্রিক বিষয়, হাসিনার প্রত্যাবর্তন বা হাসিনাকে ফিরিয়ে দেওয়া, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া, এই সামগ্রিক বিষয় নিয়ে ভারত বা নয়াদিল্লি আলোচনা শুরু করেছে। নিজেদের মতন করে তারা পদক্ষেপ করছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে। তাহলে আওয়ামী লীগের বা শেখ হাসিনার ভবিষ্যৎ কি? তাই কি বাংলাদেশে ফিরে যেতে হবে, নাকি আবার ভারতেই তিনি থাকবেন, নাকি অন্য দেশে যেতে হবে? প্রাসঙ্গিকভাবে এই প্রসঙ্গই উঠে আসছে, কারণ এটাই বোধহয় এখন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক এবং রাজনৈতিক প্রশ্ন। এই প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়েই আজকে আমাদের আলোচনা। রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। নমস্কার। পরমাশিস, যে প্রশ্নটি বারবার ধরে উঠে আসছে, আলোচনায় আসছে, সেই প্রশ্নটি গতকাল শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের ব্রিফিং এ স্পষ্ট করলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। এক ভারতীয় সাংবাদিকের প্রশ্ন ছিল, কোট আনকোট একটা প্রশ্ন ছিল, বাংলাদেশের, আমি প্রশ্নটা বলছি, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর হাসিনার প্রত্যাবর্তন বা প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন তুলেছিলেন এবং প্রস্তাব রেখেছিলেন। একই সঙ্গে তারা জানিয়েছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে যে কার্যক্রম, যে অধ্যাদেশ আইনে পরিণত করা হচ্ছে সেই বিষয়েও। এই প্রসঙ্গেই, এই বিষয়গুলো নিয়েই সংশ্লিষ্ট বা সেই বিশেষ সাংবাদিকের প্রশ্ন ছিল বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কাছে। জয়সওয়াল স্পষ্ট করেছেন যে হাসিনার প্রত্যর্পণ বিষয়টি হচ্ছে চলমান প্রক্রিয়া, আইনগত প্রক্রিয়া, বিচারাধীন প্রক্রিয়া, এবং এই সামগ্রিক পুরো আইন খতিয়ে দেখেই পরবর্তী আলোচনা হবে, আলোচনা চলছে। তাহলে কি তিনি বুঝিয়ে দিলেন যে আগে যেটা নয়াদিল্লির অবস্থান ছিল, হাসিনাকে ভারত ফেরত পাঠাবে না বা হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারত বা নয়াদিল্লি আগবাড়িয়ে কিছু মন্তব্য করবে না, সেইখান থেকে নয়াদিল্লি সরে এসছে? কোনো কি পরিবর্তন নয়াদিল্লির চিন্তা ভাবনা, নয়াদিল্লির নীতিতে রয়েছে বলে আপনি মনে করেন? দেখো, এই আলোচনা শুরু করার আগে আমি খুব সহজভাবে একটা তোমাকে উদাহরণ দিতে চাই। ধরো আমি নার্সিং হোমে ভর্তি বা আমি বাড়িতে অসুস্থ হয়ে রয়েছি, তুমি আমার বাড়িতে আসলে, অনেক বিষয় আলোচনা হলো, কিন্তু সেই আলোচনার মধ্যে আমার শরীর কেমন আছে,
কেন এই অসুস্থতাটা হলাম আমি, তুমি সেই খবরটা তো রাখবে নাকি, যে কারণে তোমার আমার বাড়িতে আসা, তাই নয় কি? তো সেই জায়গা থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমান যে সরকারের মধ্য দিয়ে উঠে এসেছেন 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে, সে যখন আমাদের দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলতে আসছেন, তুমি যদি ব্যাকগ্রাউন্ডটা দেখো, পিছনটা দেখো, এই পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়া, কেন এই নির্বাচন, কেন এই প্রেক্ষিত, বাস্তবতাটা কি, 2024-এর 5ই আগস্ট কেন হয়েছে, অন্তর্বর্তী সরকার কেন আসতে হলো, কেন 18 মাস পরে আবার নতুন সরকার গঠন হলো, বিএনপি সরকারকে মানুষ ম্যান্ডেট দিল, ধর্মনিরপেক্ষ সরকার বাংলাদেশে গঠন হলো, একটা সরকারের সঙ্গে একটা সরকারের দ্বিপাক্ষিক সম্পর্কের আগের যে টানাপোড়েন, যে পরিস্থিতি, যে ঘা, যে শুকনো পরিবেশ, সেই জায়গাটাকে যখন নতুন করে মেলানোর চেষ্টা করা হচ্ছে, তো সেই জায়গা থেকে মূল বিষয়টা নিয়ে তো একটা কথোপকথন, একটা সংলাপ জারি থাকতেই পারে। এটাই তো বাস্তবতা। বিষয়টা হচ্ছে একটা ভালো রান্না হচ্ছে, খুব সুস্বাদু একটা রান্না হচ্ছে, রান্নাটার শেষে গরম মশলা দেওয়া হয় যাতে আরো ভালো গন্ধ বেরোয়। বাংলাদেশের মানুষের কাছে আবেগ বলো, রাগ বলো, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা বলো, চরম বাস্তবতায় পেট্রোলিয়াম ডিজেল যেমন দরকার, নিরাপত্তা দরকার, ব্যবসা বাণিজ্য দরকার, পর্যটন ভিসা দরকার, ব্যবসায়িক ভিসা দরকার, মেডিকেল ভিসা দরকার, এগুলো বাস্তবতা। কিন্তু মানুষের কোথাও হৃদয়ে একটা ক্ষোভ, রাগ, বিদ্বেষ তো অবশ্যই আছে, যে কারণে আমরা 2024-এর 5ই আগস্ট দেখেছিলাম। তো সেই জায়গা থেকে বিদেশমন্ত্রী এসছেন আরেক দেশের বিদেশমন্ত্রীর কাছে, অর্থাৎ ভারতের বিদেশমন্ত্রীর কাছে, তাদের তো একটা দায় বা দায়িত্ব অবশ্যই থেকে যায় যে চরম বাস্তবতায় বাংলাদেশের মানুষের মনে যে আবেগ, ক্ষোভ, রাগ, সেটা নিয়ে কি কোনো সংলাপ জারি থাকতে পারে না? সেই জায়গা থেকে সেই সংলাপ হয়েছে। ভারত তার চরম বাস্তবতায় উত্তর দিয়েছে। গতকাল রণদীপ জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিং এ বলেছে যে তাদের তরফ থেকে যে দাবি, আবেদন, যে চিঠি আমাদের কাছে এসছে, সেটা আমরা আলাপ আলোচনার মধ্যে রাখছি এবং গুরুত্ব দিয়ে দিচ্ছি। তো অবশ্যই বলার দরকার, এই জায়গায় বাস্তবতায় যেমন দৃষ্টি রাখতে হবে, আবেগেও দৃষ্টি রাখতে হবে, তাদের যে রাগ, ক্ষোভ, সেটাকেও প্রায়োরিটি দিতে হবে। এখন ফিরছেন কি যাবেন না, সেটা কিন্তু এখনো হাজারো প্রশ্ন, অনেক ভারতের কূটনৈতিক স্তরের প্রশ্ন আছে, পররাষ্ট্র নীতিতে কি বলা আছে, আইনজ্ঞরা এটা ভালো বলবেন, যারা এই বিষয়ে অত্যন্ত বিশারদ তারা বলবেন। কিন্তু চরম বাস্তবতায় বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে, তাদের পেট্রোল ডিজেলও যেমন দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেবে, ভিসার ক্ষেত্রেও দেবে, সীমান্ত সমস্যাতেও দেবে, তাদের এই আবেগ, এই দাবিটাকে অবশ্য গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং সে কারণেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে রণদীপ জয়সওয়াল একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের আবেদন, যে ভারত সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, সেটা জানিয়েছে। এটাও কিন্তু একটা সম্পর্ককে এগিয়ে নেওয়া। তোমার সেন্টিমেন্টকে যদি আমি গুরুত্ব না দিই, বাস্তবতা তো অনেক কিছুই থাকবে, অনেক প্রেক্ষিত থাকবে, কিন্তু তোমার আবেগ, তোমার সেন্টিমেন্ট, তোমার চাহিদাকে যদি আমি সম্মান না করি, সেটা নিয়ে আমি আলোকপাত না করি, তাহলে তো তোমাকে অবহেলা করা হয়। তো এটাও একটা কিন্তু সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার একটা বাস্তবতা। পরবর্তী সময়ে পরিস্থিতি কোন দিকে যায়, সেটা তো আমরা ফলো আপ রাখবো, আমরা পরখ করবো, আমরা অনেক সংলাপে আলাপ আলোচনায় তুলে আনবো। পরবর্তী একই সঙ্গে আরেকটা প্রসঙ্গ বারবার উঠে আসছে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়, অধ্যাদেশকে আইনে পরিণত করার কাজটি প্রায় চলছে। খুব শিগগিরই এই বিষয়ে বাংলাদেশের সংসদ থেকে নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি হবে। এই বিষয়টিও কিন্তু নয়াদিল্লি নজরে রাখছে। শুক্রবারের প্রেস ব্রিফিং এ বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে খুব শীঘ্রই এই প্রসঙ্গে কি পদক্ষেপ বাংলাদেশে হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি কতটা আইনগতভাবে শিলমোহর পড়ছে, সেই বিষয়টিও তারা দেখছে। অর্থাৎ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এই প্রসঙ্গে, এই যে কাঠামো, এই যে দ্বিপাক্ষিক বিষয়ের, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই ইস্যুটি ছিল এতদিন গুরুত্বপূর্ণ, সেখানে হাসিনার ভারতে অবস্থান এবং বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আইনত প্রক্রিয়া, এটাও নয়াদিল্লি স্পষ্ট করেছে। দুদিকেই তারা নজর রাখছে এবং পরিস্থিতি বুঝে সংশ্লিষ্টভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে কি এটাই বুঝিয়ে দিচ্ছে যে নয়াদিল্লি এখন আর একমুখী বা এক ব্যক্তি বা এক দল নয়, অন্য অনেক বৃহত্তর প্রেক্ষিতে বিষয়টি ভাবছে এবং বাংলাদেশের সঙ্গে যা যা বিষয়ে সহযোগিতা দরকার, সে জ্বালানি হোক, ভিসা হোক, সীমান্ত সুরক্ষা হোক, সব বিষয়গুলো নিয়েই তারা ইতিবাচকভাবে পদক্ষেপ করার বিষয় চিন্তা ভাবনা করছে। কি বলবে? দেখো, তোমায় প্রথমেই বলি যে এই যে বাংলাদেশের 2024-এর 5ই আগস্টের পর থেকে ভারত সরকার কিন্তু খুব ভীষণভাবেই পরখ করেছে
প্রতিবেশী রাষ্ট্রে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, বর্তমান পরিস্থিতি কি, তার আজ দেশে এসে ভারতের গায়ে এসে লাগছে। সেই কারণে ভারতের বিভিন্ন প্রশাসনিক স্তরে কিছু সিদ্ধান্ত আমরা কিন্তু পরখ করেছি। প্রথমেই পরখ করলে আমরা কি হয়, আমরা দেখতে পেয়েছি যে সীমান্ত বন্ধ করে দেওয়া, ভিসা বন্ধ করে দেওয়া। ভারত কিন্তু প্রথম থেকেই দৃষ্টি দিয়ে পরখ করেছে প্রতিবেশী রাষ্ট্রে কি হচ্ছে। চরম বাস্তবতায় পরপর প্রেক্ষিতগুলো আমরা দেখলাম। অন্তর্বর্তী সরকারের 18 মাস অতিক্রান্ত, জাতীয় নির্বাচন, সরকার গঠন, তার মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ, সবকিছুই কিন্তু ভারত সরকার পরখ করেছে এবং ভারত সরকার সব ব্যাপারেই কিন্তু সংলাপ দিয়েছে কম বেশি, এবং তাদের উপস্থিতি জানান দিয়েছে সরকারের সঙ্গে সরকারের সম্পর্কের প্রেক্ষিতে, বিশেষ করে জাতীয় নির্বাচন গঠন হয়ে যাবার পর। তো সেই জায়গা থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি এখন দিল্লিতে অবস্থান করছেন, আশ্রয়ে রয়েছেন, নিরাপদে রয়েছেন, তার পরিচয় সে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তার আগের পরিচয় সে বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী। তাকে বর্তমান বাংলাদেশের সরকার ফেরত চাইছে, বিদেশ মন্ত্রক উত্তর দিচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রক আবেদন আমরা আগেও পেয়েছি, আবারও পেয়েছি। আমরা এটা নিয়ে আলাপ জারি রাখছি এবং বিভিন্ন বিশেষজ্ঞ মহল, কূটনৈতিক মহলে এটাকে কিভাবে এক্সিকিউশন করা যায়, এই জন্য আমাদের সংলাপ জারি রয়েছে, সেটা সংবাদ মাধ্যমের কাছে বলছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, অন্তর্বর্তী সরকার সেটা আইনানুগ স্তরে বাংলাদেশের বর্তমান সরকার আইনগতভাবে যদি নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকরী করতে চায়, তো সেটা তো ভারত সরকারকে অবশ্যই পরখ করতে হবে। যাকে ফেরত চাইছে তার সে দেশের অবস্থানগত সিচুয়েশনটা কোন পথে ক্যারি আউট হচ্ছে, সেটা তো অবশ্যই নজর রাখতে হবে। যাকে নিয়ে আলোচনা, তার এদেশের অবস্থানগত পরিবেশটা কতটা সমর্থনযোগ্য, গ্রহণযোগ্য আইনগত কূটনীতিতে, পররাষ্ট্রনীতিতে, এবং সে তার দেশে কতটা আইনগতভাবে সিদ্ধ বা নিষিদ্ধ। তো এটা তো আলোচনার বিষয় এবং এটা পরখ করার বিষয়। তো এটা বর্তমান সরকার করছে। বর্তমান সরকার কেন করছে? বর্তমান সরকার বাংলাদেশের সাধারণ মানুষের ম্যান্ডেটকে, চেতনাকে, তাদের অধিকারকে, তাদের দাবিকে পরখ করার চেষ্টা করছে। পরখ করার চেষ্টা করছে কিভাবে? তারা নির্বাচনে এসেছে, এইবার তারা সরকারে বসেছে, সরকারে বসে দেশের সাংবিধানিক আইন অনুযায়ী যা করার দরকার সেটা করছে। সেটা পররাষ্ট্রনীতিতে ভারত সে দেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোন কার্যকারিতা কিভাবে এক্সিকিউশন হচ্ছে সেটা তো ইন্ডিয়া গভর্নমেন্ট দেখবেই। আলাপ যেমন জারি থাকবে, পরখ করাও জারি থাকবে। আর এটাই ঘটনা, বাস্তবতা। বর্তমান সরকারকে, বাংলাদেশ সরকারকে ভারত সরকার সরকারের সঙ্গে সরকারের পাশে থাকছে, আগেও ছিল। কিন্তু সে দেশের তদানীন্তন রাজনৈতিক দল যারা সরকারে আসীন ছিল, তারা বারবার পরখ করানোর চেষ্টা করেছে বাংলাদেশের সাধারণ নাগরিককে। তাদের দলের পাশে সরকার ছিল, সেটা যখন পরখ করানোর চেষ্টা করেছে সেটা যে ভুলে পরিণত হয়েছে, সেটা চরম বাস্তবতায় আমরা 2024-এর 5ই আগস্ট দেখেছি। এবং তারপরে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি, বর্তমান প্রেক্ষাপটে ভারত সরকারের ভূমিকা আমরা সেটাও পরখ করলাম। এখান থেকে বোঝাই যাচ্ছে সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীর সঙ্গে কিরকম সম্পর্ক রাখা উচিত, ভারত সরকার সেটা অবশ্যই দুচোখ দিয়ে সমান সম্মানের সম অধিকারেই করবে, এটা আমার বিশ্বাস। একদমই পরমাশিস। এবং যে বিষয়টি এখানে বারবার উঠে আসে, নয়াদিল্লি বাংলাদেশের পাশে রয়েছে, ঢাকার পাশে রয়েছে। যে এতদিন অতীতে দেখেছি একটা ব্যক্তি কেন্দ্রিক বা দল কেন্দ্রিক সম্পর্ক, সেখান থেকে বোধহয় অনেকটাই সরে এসছে নয়াদিল্লি। পরিস্থিতির বিচারে বর্তমান যা অবস্থান, বাংলাদেশের মানুষ যা চাইছে সেইটাকে সম্মান জানিয়ে, তাকে সম্মান জানিয়ে, তাই বোধহয় শুক্রবারের আলোচনায়, শুক্রবারের প্রেস ব্রিফিং এ জয়সওয়াল বলেছেন বেশ কয়েকটি প্রতিবেশী দেশ জ্বালানির জন্য ভারতের কাছে সাহায্য চেয়েছিল। ভারত নিজেদের প্রয়োজন এবং মজুতের পরিমাণ বিবেচনা করে সাহায্য করেছে। প্রতিবেশী দেশের মধ্যে রয়েছে সেই বাংলাদেশ, যে বাংলাদেশকে একসময় মনে করা হয়েছিল বা বারবার বলা হতো আওয়ামী লীগ ছাড়া নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক ভালো করা সম্ভব নয় বা হবে না। সেই বাংলাদেশে আওয়ামী লীগ পরবর্তী কালের বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির বাংলাদেশের সঙ্গেই কিন্তু নয়াদিল্লির এই কূটনৈতিক সরলতা বা কূটনৈতিক পথ চলা নতুন করে শুরু হয়েছে। অর্থাৎ নয়াদিল্লি ফের বুঝিয়ে দিয়েছে আওয়ামী লীগ একটি
অংশ দুদেশের সম্পর্কের ক্ষেত্রে সেটিকে নিয়ে বিশাল বা ব্যাপ্তিময় আলোচনার দরকার নেই। আইনের মতন চলবে, আর কূটনৈতিক সম্পর্ক সম্পর্কের মতন চলবে। দেখো, এখানে একটা কথা বলি, বিষয়টা হচ্ছে, দেখো, ভারত সরকারের বিদেশ মন্ত্রকের একজন প্রতিমন্ত্রী বোধহয় সংসদে বলেছিল যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হচ্ছে ডিএনএ সম্পর্ক। এখনো পর্যন্ত ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যেও ভারত সরকার যে কবার পেট্রোলিয়াম দ্রব্য বাংলাদেশে পাঠিয়েছে, সেই পেট্রোল বা ডিজেল আওয়ামী লীগের কোনো সদস্য পেট্রোল পাম্পে গিয়ে কিনতে পারে, বিএনপির কোনো সদস্যও কিনতে পারে, জামাতের কোনো সদস্যও কিনতে পারে। জামাতের সঙ্গে আমাদের কোনো একটা দৃষ্টিভঙ্গি, রাজনৈতিকভাবে দৃষ্টিভঙ্গি থেকে মত ভিন্ন হতে পারে, বিএনপির সঙ্গে মত ভিন্ন হতে পারে, আওয়ামী লীগের সঙ্গে মত ভিন্ন হতে পারে রাজনৈতিকভাবে, কিন্তু দেশটার নাম বাংলাদেশ। বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে, তারা এখন সরকারে রয়েছে। ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক, সেই সম্পর্কের বাস্তবতায় যদি পেট্রোলিয়াম দ্রব্য বাংলাদেশকে দেয় ভারত সরকার, সেটা জামাতেরকে ব্যবহার করলো না আওয়ামী লীগেরকে ব্যবহার করলো, কেউ বিএনপির ব্যবহার করলো, সে তো না, সে তো বাংলাদেশের নাগরিক ব্যবহার করছে। সম্পর্কের বাস্তবতাটাকে এই জায়গায় নিয়ে যেতে হতে পারে। তোমার সঙ্গে আমার মতের ভিন্নতা থাকতেই পারে, বাপের সঙ্গে ছেলের সবসময় মতের ভিন্নতা থাকে, তাহলে বাপ ছেলের সম্পর্ক কি থাকে না? রাজনৈতিকভাবে তোমার মতাদর্শগত ভিন্নতা থাকতেই পারে, কিন্তু প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশের জাতীয় পতাকাকে বুকে ধারণ করে। আমাদের দেশে বিজেপি বলো, কংগ্রেস বলো, সিপিআইএম বলো, তৃণমূল কংগ্রেস বলো, রাজনৈতিক ভিন্নতা থাকতেই পারে, দেশের জাতীয় পতাকা কিন্তু এক, সবাই সেটা হৃদয়ে বা বুকে ধারণ করি আমরা। তো সরকারের সঙ্গে সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, এই বাস্তবতাটা ভারত সরকার স্বাভাবিকভাবে, ভৌগোলিকগতভাবে, সংস্কৃতিগতভাবে, শিক্ষাগতভাবে প্রতিবেশী সব, গঙ্গার পানি বা তিস্তার পানি এক লহমায় এক প্রকৃতিগত নিয়মে বইছে, দুটো নদী দুটো দেশকে বেঁধে রাখতে পারছে। তো সেই চরম বাস্তবতায় তাদের কোনো প্রয়োজনীয় জিনিস যদি দরকার হয়, ভারত সরকার তো দেবেই। সেখানে জামাত, বিএনপি, আওয়ামী লীগ বিশেষ কথা নয়, প্রতিবেশী দেশ চাইছে, প্রতিবেশী নাগরিক চাইছে, একদম এইভাবে ভাবতে হবে। একদমই পরমাশিস, যেটা আমরা বারবার বলেছিলাম যে বর্তমান পরিস্থিতি, বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোন দেশ কিভাবে চলবে সেটা দেশের অভ্যন্তরীণ বিষয়, এবং দুই দেশের সম্পর্ক কিভাবে এগোবে সেটা দুই দেশের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রকের সিদ্ধান্তের বিষয়। কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, কোনো নির্দিষ্ট দল কেন্দ্রিক নয়। দুই দেশের সম্পর্ক এগিয়ে চলবে, দুই দেশের স্বার্থের কথা হবে, দুই দেশের মানুষের স্বার্থের কথা হবে। এতদিন বাংলাদেশ থেকে যে কথা হচ্ছিল, তারও ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র যেন সেই কথাই স্পষ্ট করে দিলেন যে কোনো ব্যক্তি বা দল নয়, সম্পূর্ণভাবে মানুষের স্বার্থের কথা, এবং বিদেশ মন্ত্রকের নীতি মেনেই সম্পর্ক চলবে। এবং শেখ হাসিনার ভারতে অবস্থান বা তাকে প্রত্যর্পণের বিষয়টিও একটি আইনগত প্রক্রিয়া, যেভাবে এগোবে সেটি কোনো ক্ষেত্রেই কোনো দুই দেশের রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। ফের নয়াদিল্লি স্পষ্ট করলো। আমাদের নজর থাকবে কিভাবে দুই দেশের সম্পর্ক আগামী দিন আরো দৃঢ়ভাবে, আরো মজবুত হয়ে এগিয়ে চলে, এবং নজর থাকবে শেখ হাসিনার ভবিষ্যৎ কোন দিকে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে, কিভাবে দেখছে নয়াদিল্লি, কিভাবে দেখছেন বাংলাদেশের প্রতিটি মানুষ। আজ এ পর্যন্তই। আমাদের আজকের আলোচনার সঙ্গে আপনারা সহমত বা বিরুদ্ধ মত যাই হন না কেন, আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং বলুন আলোচনার কোন অংশটির সঙ্গে আপনি সম্পূর্ণ সহমত বা আপনার বিরুদ্ধ মত রয়েছে। আজকের মতো নমস্কার।